স্কুলে পড়ার সময় এক সহপাঠীর সাথে একবার তার ঝগড়া হয়েছিল। ছেলেটা তককে তককে ছিল, পরদিন স্কুল ছুটির পরেই বাগে পেয়েই শায়েস্তা করবে প্রতিপক্ষকে। কিন্তু যার সাথে তার ঝগড়া সে আরও বড় মাস্টার প্ল্যান করে রেখেছিল। নিজের কয়েক বন্ধুকে ডেকে এনে বেদম পিটিয়েছিল ছেলেটাকে। এই ছেলেটা, যার গল্প আমরা আজ বলবো, সেই ছোট্ট বয়সেই দারুণ দুটো শিক্ষা পেয়েছিল। এক হচ্ছে, প্রতিপক্ষকে কখনো বোকা ভাবতে নেই। তারা সবসময় তোমার চেয়ে এক কদম এগিয়ে থাকার চেষ্টা করবে, কাজেই তুমি চেষ্টা করো 2 কদম সামনে থাকার। আর দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে, লড়াই যদি অনিবার্য হয় তাহলে অবশ্যই প্রথম আঘাতটা তোমাকেই করতে হবে, নইলে ঘায়েল হয়ে যেতে হবে কোনো এক দুর্বল মুহূর্তে। সেই ছেলেটার নাম ছিল ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে যাকে অভিহিত করলে খুব বেশি মানুষ দ্বিমত পোষণ করবে না বলে মনে হয়। নিম্ন মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে এসে আজকের এই অবস্থানে এসেছেন পুতিন। পুরো জার্নিতে তার মাথার উপর মেন্টর বা রাজনৈতিক গুরু টাইপের কেউই ছিল না। তিনি লড়েছেন, লড়তে লড়তে শিখেছেন, আর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে ওপরের সিঁড়ি ভেঙেছেন। তিনি আঘাত পেয়েছেন, পরাজিত হয়েছেন, ধ্বংসস্তূপে বসে পরিকল্পনা করেছেন বিজয়ের। নিজের স্বভাব বিরুদ্ধ আচরণ করে বছরের পর বছর পশ্চিমা আধিপত্যর বিপরীতে নীরব থেকেছেন, একদিন মরণ কামড় দেবেন বলে। নিজ দেশে গণমাধ্যমের অধিকার কুক্ষিগত করা থেকে ক্রিমিয়া দখল, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখা থেকে শুরু করে ইউক্রেন আক্রমণ বা রাশিয়ার নিউ জারের ভূমিকায় অবতীর্ণ হওয়া, সবকিছু মিলিয়ে ভ্লাদিমির পুতিন নামের এই মানুষটা আসলে অনেক বেশি বর্ণময় এক চরিত্র। রহস্য মানব বললেও ভুল হবে না তাকে। জন্ম 1952 সালে রাশিয়ার লেনিনগ্রাদ শহরে, এখন যে জায়গাটাকে সবাই সেন্ট পিটার্সবার্গ নামে চেনে। শৈশবটা খুব বেশি আনন্দময় ছিল না, তাকে লড়তে হয়েছে অভাবের সঙ্গে। পুতিন যে সময়টাতে বেড়ে উঠেছেন রাশিয়ায়, তখন কেজিবি এজেন্টদের প্রচণ্ড সম্মানের চোখে দেখা হতো। তারা দেশের জন্য পরিচয় গোপন করে কাজ করেন, প্রাণের ঝুঁকি নেন অকাতরে। এক একজন এজেন্ট তখন জাতীয় বীর। আরও অজস্র শিশুর মতো পুতিনেরও স্বপ্ন ছিল তিনি বড় হয়ে কেজিবিতে যোগ দেবেন। কিন্তু কেজিবিতে যোগ দিতে হলে হয় সেনাবাহিনীর সদস্য হতে হবে, নইলে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পুতিন দ্বিতীয় রাস্তাটা বেছে নিলেন। রোমাঞ্চকর এক জীবনের প্রত্যাশায় পুতিন যোগ দিলেন সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে। 1985 সালে রাশিয়া থেকে তাকে বদলি করা হয় পূর্ব জার্মানিতে। স্নায়ুযুদ্ধের অস্থির সময়টা তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করছিলেন। জার্মানির ড্রেজডেনে তিনি 1985 থেকে 1990 পর্যন্ত কর্মরত ছিলেন। চোখের সামনে কমিউনিস্ট ভাবধারার রাষ্ট্র পূর্ব জার্মানিকে ভেঙে পশ্চিম জার্মানির সাথে একাত্ম হয়ে যেতে দেখেছেন তিনি। বার্লিন দেয়াল যেদিন ভেঙে পড়ল, সেদিন পুতিনের মতো কষ্ট খুব কম মানুষই পেয়েছিলেন। তার চেয়ে কষ্ট তিনি পেয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে, যেটাকে তিনি উল্লেখ করেছেন বিংশ শতাব্দীতে ঘটা সবচেয়ে অনভিপ্রেত এবং হৃদয় বিতারক ঘটনা হিসেবে। সোভিয়েত ইউনিয়নের ভাঙন পুতিন আজও মেনে নিতে পারেননি। হয়তো মনে মনে সেদিন শপথ করেছিলেন যেভাবেই হোক একদিন সোভিয়েত ইউনিয়নকে আবার এক করবেন তিনি, মাথা তুলে দাঁড়াবেন ইউরোপ এবং আমেরিকার বিরুদ্ধে। সেই স্বপ্ন পূরণের জন্য আঙুল বাঁকা করতেও দ্বিধা করবেন না। আর তাই তো গোয়েন্দার চাকরি ছেড়ে রাজনীতিতে নামবেন বলে মনস্থির করলেন। তখনও তিনি লেনিনগ্রাদেই থাকেন, তবে পাখির চোখ মস্কোতেই থাকল, কারণ রাজধানীতে যেতে না পারলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কখনোই যাওয়া হবে না। 1996 সালে মস্কোতে চলে এলেন পুতিন। সেখান থেকে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে শুরু করেন। বরিস ইয়েলৎসিন তখন রাশিয়ার প্রেসিডেন্ট। 1997 সালে পুতিনের ডাক পড়ল ক্রেমলিনে। প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো তাকে। এর মাঝের সময়টাও লেনিনগ্রাদের মেয়র আনাতোলি সোবচাকের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন পুতিন। তার পরামর্শক হিসেবে কাজও করেছেন বছর 2। তবে সময়ের পাকে সোবচাকের পতন ঘটলেও পুতিন নিজের অবস্থান ঠিকই ধরে রাখতে পেরেছিলেন। ক্রেমলিনে আসার পরে বরিস ইয়েলৎসিনের সঙ্গেও ঘনিষ্ঠতা হল পুতিনের। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার আগে পুতিনের সঙ্গে পরামর্শ করে নিতেন তিনি। আন্তর্জাতিক রাজনীতি এবং আইনশাস্ত্র সম্পর্কে ভালো ধারণা থাকায় পুতিনও তাকে বেশ ভালোই সাহায্য করতে পারতেন। ধীরে ধীরে ইয়েলৎসিনের ডান হাত হয়ে উঠলেন পুতিন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলে থাকেন তখন ইয়েলৎসিন নামকাওয়াস্তেই প্রেসিডেন্ট ছিলেন, দেশ আসলে চালাতেন পুতিন নিজেই।
1999 সালে সবাইকে অবাক করে দিয়ে পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ইয়েলৎসিন। এভাবেই রাজনীতির ময়দানে আবির্ভাব হল কেজিবি এজেন্ট পুতিনের। তবে চমকের আরও বাকি ছিল তখনও। সে বছরই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন ইয়েলৎসিন, দায়িত্ব বুঝিয়ে দিলেন পুতিনকে। রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠলেন পুতিন। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচনও জিতলেন। এবার আর ভারপ্রাপ্ত নয়, নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেই দেশ শাসন শুরু করলেন তিনি। গত 23 বছর ধরে রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় আছেন পুতিন। সুস্থ থাকলে আরও 8 থেকে 12 বছর যে তিনি থাকছেনই এটা প্রায় নিশ্চিত। এই 23 বছরে পুতিন রাশিয়ার পুরনো ঐতিহ্য আর শক্তিমত্তা ফিরিয়ে আনার মিশনে প্রায় 100% সফল বলা চলে। সোভিয়েত ইউনিয়নের মিলিত শক্তি যতটা ছিল, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রভাব এখন তার চেয়ে কম নয় মোটেও। অনেকেই তাকে ডাকেন রাশিয়ার নতুন জার বা শাসক হিসেবে। লেনিন বা স্ট্যালিনের মতো কিংবদন্তি নেতাদের পাশাপাশি উচ্চারিত হয় পুতিনের নামটাও। রাশিয়ায় টানা দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারে না কেউই। আর এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 2008 সালে দিমিত্রি মেদভেদেবের হাতে প্রেসিডেন্টশিপ ছেড়ে দিয়ে পুতিন হলেন প্রধানমন্ত্রী। কিন্তু মেদভেদেব আসলে পুতুল প্রেসিডেন্ট ছিলেন, সব ক্ষমতা ছিল পুতিনের হাতেই। 2012 সালে পুতিন আবার ফিরলেন প্রেসিডেন্ট পদে, সাথে 63% ভোট। সংবিধান সংশোধন করে এই পদে নিজের অবস্থান পাকাপোক্ত করলেন, অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের মতো। নেতা হিসেবে পুতিন বেশ উচ্চাভিলাষী। 2001-এ ধুঁকতে থাকা রাশিয়ান অর্থনীতিকে 2007 সালে তিনি বিশ্বের 7ম বৃহত্তম অর্থনীতির জায়গায় নিয়ে গেছেন। তার ক্ষমতা গ্রহণের কয়েক বছরের মধ্যেই জিডিপির প্রবৃদ্ধি অর্জন হয়েছিল 70%। তেল এবং গ্যাস রপ্তানি বেড়েছিল অনেকটা। আর রাশিয়াতে বিদেশি বিনিয়োগও এসেছে। তথ্য প্রযুক্তিতে রাশিয়ার সোনালী সময় ফিরিয়ে আনার ব্যাপারে প্রচুর উদ্যোগ নিয়েছেন পুতিন। আর তাছাড়া অস্ত্র বিক্রিতেও রাশিয়া একদম উপরের কাতারে উঠে এসেছে। সামরিক শক্তিও বেড়েছে অনেকটাই দেশটির। আস্ত একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ফেলেছেন তিনি, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। 2014 সালে রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা ছিল 85%। রাশিয়ার ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট নিজের শাসনামলে এত বেশি জনপ্রিয় কোনোদিনই ছিলেন না। তবে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে। এককভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন তিনি, এটা তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। রাশিয়ায় তার জনপ্রিয়তাও কমেছে ঠিক এই কারণে। বিরোধীদের ওপর দমন পীড়ন করেন তিনি, আর তার ঘনিষ্ঠ লোকজনকে বসান উঁচু পদে, বিশেষ সুবিধা দেন। এসব অভিযোগও প্রায়শই ওঠে। পানামা পেপারসে তার স্বজন এবং বন্ধুদের দুর্নীতির খবরও প্রকাশিত হয় কিছুদিন আগে। তার বান্ধবীর শত শত মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তির খোঁজ পাওয়া যায় বিশ্বের আনাচে কানাচে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ায় যেসব ধর্নাঢ্য রাজনৈতিক ব্যবসায়ীরা পুতিনের বিরোধী ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শাস্তি দিয়ে তাদের সম্পত্তি জব্দ করেছেন তিনি নিজেই। পুতিন নাকি ব্যবসায়ীদের অফার দিতেন, তুমি আমাকে তোমার সম্পদের অর্ধেক দিয়ে দাও, বাকি অর্ধেক রক্ষার দায়িত্ব আমার, আর যদি তা না করো তবে সব সম্পত্তি আমার, আর তুমি থাকবে জেলে। পুতিনের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চালানো ফোর্বসের সাংবাদিক পল ক্লেভনিকভকে গুলি করে খুন করা হয়েছিল মস্কোর রাস্তায়। অভিযোগের আঙুল পুতিনের দিকে, কারণ এই হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি হয়নি। ক্ষমতায় আরোহণ করা থেকে আজ পর্যন্ত পুতিনের শাসনকাল বিশ্লেষণ করলে দেখা যাবে তিনি বরাবরই ধীরে চলনীতিতে এগিয়েছেন, শক্তি সঞ্চয় করেছেন, আর অস্ত্রের পরিবর্তে মাথা দিয়ে লড়েছেন। শুরুর সময়টায় তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন, তাদের সমর্থন দিয়েছেন, সমর্থন আদায়ও করে নিয়েছেন। পুতিন আগে ঘর গুছিয়েছেন, যখন নিশ্চিত হয়েছেন যে রাশিয়ায় তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি নেই, তখন তিনি মনোযোগ দিয়েছেন বাইরে। ক্রিমিয়া দখল হোক কিংবা সিরিয়ায় বাশার আল আসাদকে সমর্থন দিয়ে পুরো পরিস্থিতিটা ন্যাটো জোটের হাত থেকে ছিনিয়ে নেয়া, অথবা ভোর রাতে ইউক্রেন আক্রমণ করে সবাইকে হতভম্ব করে দেয়া, পুতিন বরাবরই মাস্টার স্ট্রোক সব চাল দিয়েছেন, বাজিমাত করে ধরাশায়ী করেছেন প্রতিপক্ষকে। দুম করে কাউকে কিছু ইঙ্গিত না দিয়ে ক্রিমিয়া দখল করে তিনি সবাইকে অবাক করে দিয়েছেন। সেই সঙ্গে পশ্চিমা বিশ্বকে বার্তা দিয়েছেন, রাশিয়া এখন যা খুশি করতে পারে, কারো ধার ধারে না। তারই ধারাবাহিকতায় আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ঘোষণা করা দিনে ইউক্রেনে আক্রমণ করেননি পুতিন, বরং সেই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে হাসি ঠাট্টা করেছেন। সবাই যখন ভেবেছে ইউক্রেন আক্রমণের ভূত পুতিনের মাথা থেকে নেমেছে, তখনই তিনি হামলা চালিয়েছেন, তাও আবার ভোরবেলায় যখন অর্ধেক দুনিয়া ঘুমে আর সেনাদের শিডিউল বদলের সময়। সকালে ঘুম থেকে উঠে পশ্চিমা বিশ্ব অবাক হয়ে দেখেছে পুতিনের মাস্টার স্ট্রোক। পুতিন চাইলে এক সপ্তাহ ইউক্রেনকে কবজা করাটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তার মাথায় অন্য কোনো প্ল্যান নিশ্চয়ই আছে। তিনি ইউক্রেনকে নিয়ে ঠিক সেভাবেই খেলছেন খাঁচায় বন্দি ইঁদুরকে নিয়ে যেভাবে বিড়াল খেলে বেড়ায়। 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের মতো অর্বাচীন নেতা যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন, তার পেছনে অনেকে পুতিনের ভূমিকা দেখেন।
পুতিন চাননি বিশ্বনেতা তার বিপরীতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শক্তপোক্ত কেউ থাকুক। নির্বাচনের ঠিক আগে আগে হিলারির ইমেইল স্ক্যান্ডাল ফাঁস করার পেছনে রাশিয়ার হাত ছিল, এটা তো খোদ সিআইএ গোয়েন্দারাই অভিযোগ করেছেন। সব মানুষের মধ্যেই ভালো মন্দের মিশেলে দ্বৈত একটা সত্তা বাস করে। পুতিন কোনো ফেরেশতা নন, তিনি মানুষ। তিনি ভুল করেন, অন্যায় করেন, তার সিদ্ধান্তের বলি হতে হয় শত শত নিরীহ মানুষকে প্রাণ দিয়ে। সিরিয়াতে বাশার আল আসাদকে সাহায্য করেছেন পুতিন, সেখানে বাশারের সেনাদের হাতে নিহত হাজার হাজার নিরীহ মানুষের অসহায় মৃত্যুর দায় থেকে তিনি মুক্তি পাবেন না। ইউক্রেনেও নিরীহ মানুষ মরছে, আবারও রক্তে রঞ্জিত হচ্ছে পুতিনের হাত। তবে সব কিছু একপাশে রেখে এটা বলতে কোনো সমস্যা নেই যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং ধুরন্ধর রাষ্ট্রনায়ক হিসেবে পুতিনের প্রতিপক্ষ এখন কেবল পুতিন নিজেই। সময় এখন পুতিনের, সেটা বললেও ভুল হবে না একটুও।